সবাইকে অসংখ্য ধন্যবাদ। এত রাত্রেও আপনারা আমার ক্লাসে যুক্ত রয়েছেন এবং খুবই মনোযোগ সহকারে কথাগুলো শুনছেন। এই কারণে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, তো এই মুহূর্তে আমি কিছু কথা বলবো যেটা আমাদের নিজেদের নিরাপত্তা। আপনি ফ্রিল্যান্সার হন অথবা আপনি বিজনেসম্যান হন অথবা চাকরি করেন, যাই করেন, এখন এমন একটা যুগে আমরা বসবাস করতেছি, আমাদের কম বেশি সবাইকে এই অনলাইন নির্ভরশীল, অনলাইন ব্যবহার করতে হচ্ছে। কখনো বা আমরা ইউটিউব ব্যবহার করতেছি, কখনো ফেসবুক, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়া অথবা অফিসিয়াল কাজ, তাই না? তো এই অনলাইন জগৎটা একটা আমাদের অফলাইন জগতের মতো। অফলাইন জগতেও যেমন চিটার, বাটপার, প্রতারক, ছিনতাইকারী, চোর, ডাকাত আছে না, অনলাইনেও তাই। তো অফলাইনে তো অনেক সময় দেখা যায় যে চোর ধরা পড়ে, পড়ে, তাই না? কিন্তু অনলাইনটা খুবই সাংঘাতিক। এখানে বসে আছে আমেরিকায়, কিন্তু ওখান থেকে এখানে আমাদের সর্বস্ব চুরি করে নিয়ে যেতে পারে। অথবা বসে আছে ভিয়েতনামে, সেখান থেকে আমাদের সমস্ত কিছু চুরি করে নিয়ে যেতে পারে। তো হ্যাকিং জিনিসটা যারা বোঝেন না তাদেরকে একদম সহজ করে বলি, না বোঝার কিছু না। তারপর অনেকে শুধু হ্যাকিং বলতে বোঝেন যে ও অ্যাকাউন্টের পাসওয়ার্ড বা অ্যাক্সেস, এটাকে মনে করেন, তাই না? না, হ্যাকিং মানে হচ্ছে আপনার পুরো কম্পিউটারটার অ্যাক্সেস, মানে আপনার যে ডিভাইস, মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, পুরো অ্যাক্সেসটা তার কাছে চলে যেতে পারে। তো একটা ডিভাইসের অ্যাক্সেস যদি কারো কাছে চলে যায়, তাহলে বুঝেন কি কি ঘটনাগুলো ঘটতে পারে। এক, আমার কম্পিউটারে অনেকগুলো ফাইলস আছে, ভিডিও গান আছে, অডিও গান আছে, ইমেজ আছে, গুরুত্বপূর্ণ ব্যাংক ডকুমেন্ট আছে, অথবা ক্লায়েন্ট প্রজেক্ট আছে। সে কম্পিউটারে এই ফাইলগুলো সব তার ওখানে সে ট্রান্সফার করে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে, হ্যাকিং যদি হয়ে যায়। প্লাস আমার যে ব্রাউজারে আমি যে সমস্ত অ্যাকাউন্টগুলো ব্যবহার করি, সেই অ্যাকাউন্টগুলো সে ব্যবহার করতে পারে। প্রয়োজনে আমাকে রিমুভ করে দিয়ে সে টোটাল নিয়ন্ত্রণ নিতে পারে। আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের, অনলাইন যে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেগুলো নিয়ে নিতে পারে। আমার মোবাইল ফোনে ধরেন বিকাশ বা রকেট বা ড্যাশ বাংলা এই ধরনের কোনো অ্যাকাউন্ট রয়েছে, সেখান থেকেও সে টাকা চুরি করতে পারে। অনেকে বলতে পারেন যে আমি তো সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন রাখছি ফেসবুকের বা ইনস্টাগ্রামের অথবা বিকাশের, কেমনে নেবে? সম্ভব না তো, আমার ফোনে তো ভেরিফিকেশন কোড আসতে হবে, তাকে না দিলে কেমনে পাবে? তো যারা হ্যাকার তারা ঠিকভাবেই জানে যে এটাকে কিভাবে বাইপাস করতে হয়, ভেরিফিকেশন কোড ছাড়াই কীভাবে কাজ করতে হয়, সেই টেকনিকটা তারা জানে। অথবা অনেক সময় যেমন আপনি বিকাশ, আপনার মোবাইল ফোনটাই তার নিয়ন্ত্রণে, অর্থাৎ আপনার মোবাইল ফোনে যা কিছু হচ্ছে, আপনি যে কাজ করতেছেন, যা করতেছেন, সে সব কিছুই পাচ্ছে অ্যাক্সেস। তাহলে আপনার ওটিপি কোড যেটা আসে সেকেন্ড স্টেপ, সেটাও তো আপনার মোবাইলেই আসে, তাই না? তা আসা মাত্রই সে সেখান থেকে ওটিপিটাও নিল, তাহলে বোঝেন এই ঘটনাগুলো ঘটে। সো সব ধরনের প্রপার্টি, ইনফরমেশন, ডেটাগুলো চুরি করতে পারে হ্যাকার মুহূর্তের মধ্যে। আর কি কি যেটা সম্পর্কে অনেকেই অবগত নন সেটাও আমি বলতেছি, যে আমাদের মোবাইল ফোন যদি হ্যাক হয়, মোবাইল ফোনে ক্যামেরা আছে, সে তার ইচ্ছা মতো অনুযায়ী সে ওখান থেকে ক্যামেরাটা অন করতে পারে, করে সেখান থেকে আমাদেরকে ভিডিও করতে পারবে। আমি কোন কোন লোকেশনে হাঁটা চলাফেরা করতেছি সেটা জানতে পারবে। বুঝতে পেরেছেন? তো আমাদের ফোন, আমাদের কম্পিউটার, বিশেষ করে ল্যাপটপ, আমরা অনেক সময় ডিসপ্লে ওপেন করেই রাখি না। আমাদের ল্যাপটপের ডিসপ্লের যে ক্যামেরাটা উপরে থাকে মনিটরের, সেটা তো সবসময় ফ্রন্ট সাইড হয়ে থাকে। অর্থাৎ আপনি যদি রুমে রাখেন, পুরো রুমটাতে আপনার ক্যামেরাটা দেখতেছে। মোবাইলের ক্যামেরা হ্যাক হলেও ধরেন মোবাইলটা তো আমরা বেডে রাখি বা টেবিলে রাখি, তখন ক্যামেরাটা আকাশমুখী থাকে অথবা টেবিলে ঢেকে থাকে, তখন ওটা খুব একটা রিস্কি না। বাট ল্যাপটপ বা কম্পিউটার ডেস্কটপে যদি ওয়েব ক্যাম থাকে, সেটা যদি হ্যাক করে, তাহলে কি দাঁড়াচ্ছে? মানে পুরো রুমটা আপনার কাভার করতেছে ক্যামেরা দিয়ে। তো কখন কোন সিচুয়েশনে কে কখন আসে, সেই ফুটেজগুলো তারা নিতে পারে। প্লাস অনেক সময় এটা মানে এমন বলবো না যে সবাই আমরা সাধু, ঠিক আছে? আবার অনেক সময় আমাদের অসচেতনভাবেও ঘটতে পারে যে আমার কিছু পার্সোনাল ছবি আমি তুলছি, যেটা হয়তো বা খুব খারাপ না, বাট আবার সেটা পাবলিকলি দেবার মতো না, দেখানোর মতো না। এমন হয় কি না? থাকে না, আমাদের ফ্যামিলি পার্সনেই তুলতে পারি, আমার বাচ্চা কাচ্চা তুলতে পারি, আমি তুলতে পারি, সেই সমস্ত ইমেজগুলো আমার গ্যালারিতে আছে, সেগুলোও হ্যাকার নিয়ে যেয়ে আপনাকে ব্ল্যাকমেল করতে পারে। এই ধরনের কিন্তু খুবই মানে সাংঘাতিক বিষয়টা, ভয়ঙ্কর। তারপরে কি হতে পারে, অনেক সময় আপনি কিছু ওই ধরনের কিছু মানে ফাইল আপনি ডিলিট করে ফেলছেন, আপনি তো ক্লিন করে ফেলছেন, ভাবছেন যে এগুলো তো আর আমার ফোনে নাই বা আমার কম্পিউটারে নাই। তো এটাও ভুল ধারণা।
অনেক সময় এটা রিসাইকেল বিনে থাকে, আবার রিসাইকেল বিন ফরম্যাট করলেও লাভ নেই। হ্যাকাররা জানে যে কোন জায়গায় একদম ডিলিট করা 4 বছর 10 বছর আগের ফাইলও সঞ্চিত থাকে এবং সেখান থেকে কীভাবে রিকভার করে তারা হাতিয়ে নেবে, এটা ওখান থেকে নিতে পারে। আপনার ডিভাইসটাই যদি সে নিয়ন্ত্রণ নেয়, এটা করতে পারে। ঠিক আছে, এই কারণেও এই যে বিষয়গুলো আমাদের যে একটা মানে সিকিউরিটি বা নিরাপত্তার বিষয়টি এভাবে আমাদের ব্রেক হতে পারে এবং এটা আপনাকে দারুণ ভোগাবে এবং এমনও সিচুয়েশন হবে আপনি না পাবেন কাউকে বলতে, না পাবেন সইতে। অনেকে তো এটার জন্য মনে করেন যে একদম ফাইনাল ডিসিশন নিয়ে ফেলে, সুসাইড, এমনটা ঘটে। তো আমি প্রথমেই আপনাদেরকে এটা বলবো যে এই ধরনের ভুলটা করিয়েন না, যে সব কিছুর জন্যই আপনার এই সিদ্ধান্ত নেওয়াটা যাবে না। প্রত্যেকটা যতই পরিবেশ পরিস্থিতি কঠিন আসুক, কখনোই যেন আমরা এটা না করি। অ্যাকাউন্ট হ্যাক হওয়া কি আর বাড়িতে পারিপার্শ্বিক ঝগড়াঝাটি বা ফ্যামিলিগত, আমরা যেন এই ডিসিশনটা কেউ না নেই। হ্যাঁ, জীবন একটাই, খারাপ হোক ভালো হোক, জীবন একটাই। যার 2টা হাত নাই, 2টা পা নাই, 4টা হাত পাই নাই, সেও চায় বাঁচতে, ভিক্ষাও করে হলেও সে বাঁচতে চায়। তাহলে কেন আমরা এই ধরনের, এটা জাস্ট একটু বললাম। আচ্ছা, এবার আসি পরের প্রসঙ্গ। তো এভাবে অনলাইনে হ্যাক হয়, তাহলে দেখেন কী ধরনের, মানে পুরো লাইফ একটা কঠিন সিচুয়েশনে ফেলে দিতে পারে। প্লাস আপনাকে ব্ল্যাকমেল করে টাকা নিতে পারে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা অর্থ পয়সা আত্মসাৎ করে নিতে পারে, আপনার বহুদিনের সাজানো গুছানো যে অ্যাকাউন্ট এগুলো নিয়ে নিতে পারে। ধরেন আপনি 10 বছর ধরে একটা অ্যাকাউন্ট লালন পালন করতেছেন, সেই অ্যাকাউন্টটা সে নিয়ে নিল, আপনি তো একদম মানে পথে বসে যাওয়ার মতো, এমনটা, তাই না? তো এই জন্য আমাদের কিছু সাবধানতা থাকতে হবে এবং এই কাজগুলো কীভাবে হতে পারে আমি যতটুকু অভিজ্ঞতা আমার হয়েছে, কারণ আমি কয়েকবার করে এই হ্যাকিংয়ের শিকার হয়েছি। ঠিক আছে, সো আমি ওই জায়গাগুলো থেকে, প্লাস আমি একজন প্রোগ্রামার এবং ওয়েব ডেভেলপার, সেই জায়গা থেকেও আমি জানি যে একটা ডিভাইস বা একটা ওয়েবসাইট কোন কোন জায়গাগুলো দুর্বল থাকে, সেই জায়গাগুলো আমি একটু আলোকপাত করব, আপনাদের মনে রাখতে হবে। তার আগে আপনারা যেটা কখনো ভুলেও ধারণা করেন না, সেই জায়গাটাতে আগে প্রোটেক্টেড ব্যবস্থা করে দিচ্ছে। সেটা হচ্ছে কি, আপনি ভাবলেন আপনার ফোনটা পুরাতন হয়ে গেছে, এটা এখন আর তেমন ভালো না, আপনি এটাকে কম সম দামে কারোর কাছে বুঝাইয়া দিলেন, হ্যাঁ, আপনি একটা নতুন ফোন কিনবেন তার সঙ্গে। অথবা আপনি কি করলেন, ফোনটা একদমই ডেট, আপনি বাড়িতে আসে না যে কি বলে যে ভাঙড়ি ফোন আছে কিনা দেন, এটার বিনিময়ে এটা নেন, এগুলো বলে না। তো আপনি কী করলেন, আরে এটা তো অচল, সে যদি 500 টাকা দিতে চাচ্ছে, এটা তো ভালো। ভুলেও এই কাজটা করবেন না। মানে পেন ড্রাইভ, পুরাতন ফোন, পুরাতন পেন ড্রাইভ, পুরাতন মেমোরি কার্ড, এগুলো কখনো বিক্রি করবেন না, কখনো যেখানে সেখানে ফেলে দিবেন না, এগুলো পুড়িয়ে ফেলবেন। পুরাতন ফোন চলে না, বিক্রি করার দরকার নাই, ওটাকে হজম করবেন বা পুড়িয়ে ফেলবেন, গুঁড়া করে ফেলবেন। তা না হলে এই যে ডিভাইসগুলো যে ভাঙড়ি কিনে নিয়ে যাচ্ছে বা আপনি কারোর কাছে বিক্রি করে দিচ্ছেন, আপনি তো ভাবছেন যে আপনি তো সব ফরম্যাট করে দিচ্ছি, না, ফরম্যাট হয় না। আপনি চিন্তা করে দেখুন, একটা প্লাস্টিকের আর একটা কি বলে পিতলের চিপসের মধ্যে কত মানে গিগাবাইট ডেটা স্টোর করা যায়, তাহলে সেই জিনিসটা দেখা যায়, ওগুলো যায় না। তো সেটাতে ফরম্যাট করলে যে এখান থেকে ভ্যানিশ হয়ে গেলো, এটার তো নিশ্চয়তা নাই, তাই না? তো যাই হোক, কঠিন লেভেলের যারা হ্যাকার বা এই ধরনের এক্সপার্ট, তারা ওখান থেকে রিকভার করতে পারে। তো এটা অনলাইন ছাড়াও আপনি এই ধরনের দেখেন, এই বা একটু ভুলের কারণে এই ধরনের ক্ষতি শিকার হতে পারেন। তো ওটা মোটেও করবেন না। এবার আসি অনলাইন প্রসঙ্গে। প্রথমত হচ্ছে, আমরা যদি কখনো যদি আমরা হ্যাকার বা এই ধরনের চিটার বাটপারের ফাঁদে পা না দিই, তাদের টোপে যদি আমরা পা না দিই, তাহলে আমরা সহজে এই ধরনের মানে ক্ষতি হব না বা হ্যাকিংয়ের শিকার হব না। তাহলে সেই সমস্ত ফাঁদগুলো কি? প্রথমত হচ্ছে যে আপনাকে মেসেঞ্জার, মেইলে বিভিন্ন ধরনের প্রলোভন দেখাতে পারে, বুঝছেন? যে আপনি এখানে কাজ করতে চান, আমি তো ক্লায়েন্ট, আমার কাছে এতগুলো প্রজেক্ট আছে, এটা কাজ করে এত টাকা দেওয়ার একটা ভালো অ্যামাউন্ট, যেটা আপনার মাথাটা ঘুরায় দিবে এমন। কারণ আপনারা ফ্রিল্যান্সিং করেন, হ্যাকাররা এই ধরনের লোক ঠিকই বায়োডাটা নিয়ে ওভাবে খোঁজখবর নিয়ে আপনাকে কোন ধরনের টোপ দিলে কী কাজ হবে এটা তারা ভালো করেই জানে। অনেকে ফ্রিল্যান্সার না, তাদেরকে কীভাবে টোপ দিলে কী কাজ হয় তারা ভালো করে জানে। যারা চাকরিজীবী, বিজনেসম্যান, যাদের টাকা পয়সা আছে, তাদের প্রোফাইলটা ওইভাবে চেক আপ করার পর হ্যাকাররা তাদেরকে কী টোপ দেয় জানেন? বিশেষ করে ছেলেদেরকে, মানে গার্লফ্রেন্ডের টোপ দেয়। বিভিন্ন ফেক আইডি, বিদেশি মেয়ে সেজে হাই হ্যালো শুরু করে। তো যারা একটু টাকা পয়সার লোক, চাকরি বাকরি করে, তাদের রিল্যাক্স টাইম পার হয় না, তারা ওই সমস্ত ফাঁদে পড়ে, বুঝছেন? আর বাকিটা তো ইতিহাস। এই ধরনের সিনেমা পর্যন্ত তৈরি হয়েছে, আপনারা দেখে নিতে পারেন। তো যাই হোক,
মানে আপনি সবসময় খেয়াল করবেন যে কেউ যদি মানে জেসে এসে আপনাকে কোনো ধরনের প্রস্তাব দেয়, কোনো ধরনের টোপ দেয়, সেটার আগে 10 বার চিন্তা করবেন যে এই লোকটাকে তো আমি চিনি না, কেন ইনি আমার জন্য এত সুন্দর একটা অফার প্রোভাইড করতেছে, অথবা উনি কিভাবে আমার এই ইনফরমেশনটা জানলো যে আমি এক্স্যাক্টলি এই কাজটা করি বা আমি এই বিষয়ে এক্সপার্ট, এইটা। আর দ্বিতীয়ত যখন টাকা পয়সার লোভ দেখাবে তখন আপনি শিওর হবেন যে আরে আমি এটা যে টাকাটা দিবে কেন দিবে, এই ধরনের বিষয়গুলোতে। তাহলে যদি আপনি লোভকে সংযত করতে পারেন এবং আপনি যদি যৌক্তিক বিষয় চিন্তা করার সক্ষমতা রাখেন, তাহলে এই ধরনের ফাঁদগুলোতে কম পড়বেন। তারপরেও বলি, অনেক সময় বিভ্রান্ত হতেই পারেন বিভিন্নভাবে। তখন খেয়াল রাখবেন যে মেসেঞ্জারে আসা আনট্রাস্টেড লিঙ্কে ক্লিক করবেন না। আপনাকে একটা বন্ধু লিঙ্ক পাঠাইলো, আপনি মনে করলেন যে আরে এটা তো আমার বন্ধু লিঙ্ক দিল, এটা ক্লিক করি দেখি, কিন্তু আপনি জানেন না যে আপনার বন্ধুর অ্যাকাউন্টটা অলরেডি হ্যাক হয়েছে, হ্যাকার সেখান থেকে আপনাকে লিঙ্কটা দিচ্ছে, অথবা আপনার বন্ধুর অ্যাকাউন্টের মতো একটা ক্লোন আইডি খুলে আপনাকে লিঙ্ক দিচ্ছে, আপনি তো বিশ্বাস করে ওখানে ক্লিক করলেন। তো এই জন্য সাবধান। ট্রাস্টেড লিঙ্ক বলতে পরিচিত ওয়েবসাইটের লিঙ্ক না হলে সহজেই ক্লিক করবেন না, অথবা বাকি 10 জন 12 জন আপনার পরিচিতরা ব্যবহার করতেছে কিনা ওইটা করলেও কতটুকু যৌক্তিক আছে এটা জেনে দেন ওই ধরনের ওয়েবসাইটে অ্যাক্সেস করবেন। ধরেন কেউ একটা লিঙ্ক শেয়ার করে দিয়ে বলছে যে এখানে ক্লিক করো, আজকে নাকি গ্রামীণ ফোন 25 জিবি করে ডাটা ফ্রি দিচ্ছে, বা বিকাশ থেকে সবাইকে এই যে নতুন সরকার হওয়ার উপলক্ষে খুশিতে 5,000 টাকা করে বকশিস দিচ্ছে, এই লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করো, এই ধরনের কাজ করবেন না, এটা যৌক্তিক না তো, তাই না? এই ধরনের যৌক্তিক জিনিসগুলো চিন্তা করতে হবে। আর ধরেন একটা লিঙ্ক আসছে, আপনার দেখতে হবে যে www.facebook.com, এটা আপনি চেনেন তাহলে ক্লিক করবেন। adobestock.com, এটাতে ক্লিক করতে মন চাইলে করবেন, কারণ এটা চিনেন যে এই সাইটটা ট্রাস্টেড। কিন্তু একটা সাইট তার কোনো নারী নক্ষত্রই জানেন না, জীবনে দেখেনও নেই, তাহলে ক্লিক করবেন না। বুঝতে পেরেছেন? যদি কোনো সাইটে যাইতেই হয় সেটা গুগলে সার্চ করে সেই ওয়েবসাইটটা ওখানে এনে দেন ক্লিক করবেন, কারণ গুগল যতটুকু সম্ভব সে সিকিউর সাইটগুলোকে সামনে আনে, যেগুলো ভাইরাস বা ম্যালওয়্যার জনিত সাইট সেগুলোকে আনে না সহজে। যদি আপনার কম্পিউটার আবার অ্যান্টিভাইরাস অ্যাক্টিভ করা থাকে, অন করা থাকে, তো অনেক সময় ম্যালওয়্যার সাইটে গেলেও ট্যাং করে প্রোটেক্ট করবে, আপনাকে ঢুকতে দেবে না, তারপরে তাহলে ওই সাইটে জোর করে ঢোকার দরকার নাই। বুঝতে পারছেন? তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আবার যদি facebook.com-এই ঢুকতেছেন, হঠাৎ করে দেখতেছেন ফেসবুক চালাইতে একটা নোটিফিকেশন আসছে বা মেসেজ করতেছে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা 3 দিনের জন্য সাসপেন্ড করে দেওয়া হলো। আপনি যদি আপনার ফেসবুকটাকে রিকভার করতে চান তাহলে দ্রুত আমাদের সাপোর্টে ক্লিক করুন। এরকম দিল, আপনার তো মাথা ঘুরে গেল, আরে আমার ফেসবুক এখন হ্যাক, আপনি আগে পিছিয়ে না দেখে দ্রুত ওই লিঙ্কে ক্লিক করতেছেন। ঠিক আছে? ফেসবুক কখনো এভাবে কাউকে পার্সোনাল ইনবক্সে এসে এভাবে জানাবে না, এটা মনে রাখেন। হ্যাক হয়ে গেলে আপনি চালাইতে দেখতেছেন যে ফেসবুক সাদা হয়ে গেছে আর চালানো যাচ্ছে না, বা সাসপেন্ড করে দিয়েছে ফেসবুক টার্মস অ্যান্ড কন্ডিশনের কারণে, তখন কি স্টেপ করতে হবে ফেসবুকের সিস্টেম থেকেই আপনাকে বলবে, কখনো মেসেঞ্জারে এসে বলে না। তা আপনি যখন ক্লিক করবেন লেখা আছে ওখানে mita.verifiedfacebook.com বা হাবুসাবু দিয়ে লেখা আছে যে সাপোর্ট facebook.com, এরকম আপনার চোখে ওঠা মনে হচ্ছে, কিন্তু হ্যাকার ওখানে টেকনিক্যালি facebook.com-টা বানান যেটা হওয়ার কথা ছিল FACEBOOK না, এটা না করে হ্যাকাররা লিঙ্কটা ফেসবুকের মতো সাপোর্ট লিঙ্কের মতোই করে রাখছে, যে FACEBOO না দিয়ে একটা ও আর একটা কিউ দিয়ে রাখছে। আপনার চোখে মনে হচ্ছে যে ওইটাও মনে হয় ভুল জায়গায় ক্লিক করলেন, এগুলোকে বলা হয় ফিশিং লিঙ্ক। তা হ্যাকারের প্রাথমিক টোপ এই ধরনের, এগুলো একদম বেসিক টোপ, একদম আনারি টোপ, এগুলোর মাধ্যমে সহজ যে কমন পিপলগুলোকে হ্যাক করার ট্রাই করে। এটার মাধ্যমে আপনার অ্যাকাউন্ট ক্ষতিগ্রস্ত হতে পারে, ডিভাইস খুব একটা ক্ষতিগ্রস্ত হয় না, ঠিক আছে? কিন্তু একটু যারা এক্সপার্ট, যারা ওই ধরনের ফিশিং লিঙ্কের ফাঁদে পড়ে না, তাদেরকে টোপ দেওয়া হয় বিভিন্ন ধরনের আর্নিং সাইট বা আর্নিং সফটওয়্যার, এই ধরনের। বিশেষ করে ধরেন এই যে আমি সফটওয়্যারের কথা বলতেছিলাম অ্যাডোবি ইলাস্ট্রেটরে এসে, এখন এই সফটওয়্যারটা আপনি কোনোভাবেই ইনস্টল করতে পারতেছেন না, লাইসেন্স আসছে, আসছে, ঝামেলা করতেছে, ঠিক আছে? যেহেতু আপনি কয়েকবার গুগলে অলরেডি সার্চ করছেন, তার মানে আপনার ইনফরমেশন কিন্তু গুগল অ্যাক্সেস পাইছে। আমরা দেখি না যে অনেক সময়, আজকে আমি সারাদিন কোনো একটা বাইক হেলমেট লিখে গুগলে সার্চ করছি কয়েকটা,
এখন আমি ফেসবুকে যেখানেই যাচ্ছি সেখানেই হেলমেটের অ্যাড, ইনস্টাগ্রামে যাচ্ছি সেখানেও হেলমেটের অ্যাড দেখায়, তারপরে ইউটিউবে ভিডিও দেখতেছি সেখানেও হেলমেটের অ্যাড দেখায়। এটা ঘটে কি না? এটা হচ্ছে অ্যালগরিদমের কারিশমা। অ্যালগরিদম ওইভাবে কুকিজ টুকিজ কালেক্ট করে রাখে। তো হ্যাকাররাও এই টেকনিকটাকে কাজে লাগায়। যখন আপনি আজকে সার্চ করলেন বারবার অ্যাডোবি ফটোশপ ফ্রি ভার্সন এরকম কিছু, তখন ওই কুকিজটা তো আপনার কম্পিউটারে সেভ থাকেই। হ্যাকাররা কি করে, ফেসবুক অথবা গুগলের যে গুগল অ্যাডস, সেখান থেকে তারা অ্যালগরিদম ব্যবহার করে ওই ধরনের ইউজারকে টার্গেট করে, যারা এই ধরনের কিওয়ার্ড সার্চ করে তাদের ওখানে যেন আমাদের এই অ্যাডটা শো করে। তখন হ্যাকাররা ওইভাবে অ্যাড সাজিয়ে ওই অ্যাডের ভিতরে ওই সফটওয়্যারের নাম সহ লিখে ওখানে একটা লিঙ্ক দেয়। আপনি তো ওটাই খুঁজতেছিলেন এক্স্যাক্টলি, যখনই দেখলেন আরে ফ্রি ডাউনলোড করুন, আপনি চোখ বন্ধ করে ক্লিক করলেন আর তাড়াতাড়ি ডাউনলোড হয়ে গেল। ইনস্টল করতে গিয়ে পুরো কম্পিউটারটা হ্যাক, কারণ ওটা তো ইলাস্ট্রেটর বা ওই ধরনের সফটওয়্যারটা ছিলই না। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এটা কেমনে সম্ভব? একটা হ্যাকার ফেসবুকের যেখানে এত নিরাপত্তা, তাদের অ্যাড ক্যাম্পেইন ব্যবহার করে সে প্রতারণা করতেছে, বা গুগলের অ্যাডস ব্যবহার করে, কারণ গুগল তো এরা চেক করেই তো অ্যাডগুলো অ্যাপ্রুভ করে, তাই না? কিন্তু হ্যাঁ করলেও ওইখানে এমনভাবে ভুলভালভাবে বুঝিয়ে হ্যাকাররা একটা অ্যাড রেডি করে, যেটা সহজে ওই ধরনের কর্তৃপক্ষ এটাকে ইনভেস্টিগেশন করার সুযোগই পায় না। বুঝতে পারছেন? সুতরাং অনলাইন আমরা যখন ব্যবহার করি, আমাদের চোখের সামনে যত ভালো অ্যাড আসুক, ওষুধের অ্যাড আসুক বা প্রোডাক্টের অ্যাড আসুক বা পণ্যের বা পোশাক সফটওয়্যার, এই ধরনের অ্যাডে কখনোই ক্লিক করব না। আমাদের যদি কখনো সফটওয়্যার দরকার হয় বিশেষ করে, তখন ট্রাস্টেড ওয়েবসাইট ছাড়া আমরা নিব না। এবং ট্রাস্টেড ওয়েবসাইটে গেলেও আমরা একটা সফটওয়্যারের একটা ডেটা সাইজ জানা আছে, অ্যাডোবি ইলাস্ট্রেটর ন্যূনতম 1 গিগাবাইট হতে হয়। একটা অ্যাডোবি ফটোশপ সফটওয়্যার ন্যূনতম 1 গিগাবাইট হইতে হয়। কিন্তু আপনি একটা সফটওয়্যার কোনো একটা ট্রাস্টেড আনট্রাস্টেড ওয়েবসাইট থেকে ডাউনলোড করলেন, দেখলেন যে এখানে মাত্র 30 মেগাবাইট, তাহলে এখানে তো গন্ডগোল আছে। এইটা বুঝতে হবে, যারে সবার ওখানে ডাউনলোড করলে অনেক বড় বড় সাইজের ফাইল, এটা এত কম হইলো কেন? এইটা প্লাস আমি ব্যবহার করতেছি কিনা, বা আপনার মেন্টর ব্যবহার করতেছে কিনা, বা কোনো একটা ভালো ইউটিউবার, মানে ছোটোখাটো 2-10টা চ্যানেলের সাবস্ক্রাইবার বা 2000-6000 সাবস্ক্রাইবার, এই ধরনের চ্যানেলের ভিডিও দেখবেন, ঠিক আছে, কখনো ওই ধরনের চ্যানেলের পরামর্শ সহজেই অ্যাকসেপ্ট করবেন না, যদি না ওই চ্যানেলের পার্সনটা, কন্টেন্ট ক্রিয়েটরটা, তার আইডেন্টিফাইটা টোটালি ডিসপ্লে করে। যেমন আমি কিন্তু যে ভিডিও বানাই ইউটিউবে, হয়তো বা আমার ফেস খুব একটা সহ আসি না, কারণ ওটা তো দরকার হয় না, কারণ স্ক্রিন শেয়ার দিয়েই আমার ম্যাক্সিমাম ক্লাসগুলো হয়, তাই না? কিন্তু আমার তো আইডেন্টিফিকেশন সব জায়গায় মানে ছড়িয়ে দেওয়া আছে, কোনো ঢেকে রাখা নেই। আমার ইউটিউব চ্যানেলে আমার ফোন নাম্বার আছে, ইমেল আছে, সেখানে আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো কানেক্ট করা আছে। আমার সোশ্যাল মিডিয়াগুলোতে গেলে আমার লোকেশন পাবেন, ফোন নাম্বার পাবেন, আমার পড়াশোনা কোথায়, আমার ফ্রেন্ড সার্কেল কোথায়, আমার প্রোফাইল পাবলিক করা আছে। এইভাবে একটা মানে ট্রাস্ট করতে হয় কোনো একটা মানুষকে। এই ধরনের মানুষ কখনোই আপনাদেরকে ভুলভাল ভিডিও দিয়ে আপনাদেরকে ক্ষতি করবে না। কিন্তু যদি দেখেন এই কন্টেন্ট ক্রিয়েটরের কোনো ভয়েসও নাই, রিয়েল ভয়েসও নাই, তারপরে এক একটা ভিডিও এক এক রকম ভয়েসের, তার মানে এখানে সে অন্য জায়গা থেকে ভিডিও চুরি করে এনে ভিডিও পোস্ট করতেছে। সাহেবুদ্দিন ভাই মিউট করতে হবে, নয়েজ আসে, আমি মিউট করে দিই, আপনি আনমিউট করতেছেন, ঠিক আছে? ওই ধরনের চ্যানেল থেকে বিভিন্ন ধরনের সফটওয়্যারের কথা বলবে, এ করবে, এগুলো সহজেই ইনস্টল করবেন না। সফটওয়্যারটা সবচাইতে মানে খাতারনাক। সফটওয়্যারের মাধ্যমে ম্যালওয়্যার আসে বা স্পাইওয়্যারটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর, ঠিক আছে? মানে চুরি করে সমস্ত ডেটা পাস করে দেয়। যেমন একটু আগে যে ইলাস্ট্রেটরের কথা বলা হলো, কারণ এটা আমি নিজে ব্যবহার করেছি, তো করেই তো রিভিউ দিলাম, এবং যে ওয়েবসাইট থেকে ব্যবহার করেছি সেই লিঙ্কটাই কিন্তু দেয়া হচ্ছে। এটাতে ক্ষতির সম্ভাবনা থাকে, কিন্তু যেহেতু দীর্ঘদিন থেকে আমরা অনেকেই ব্যবহার করতেছি, এই ধরনের ক্ষতির সম্মুখীন হইনি, এই কারণেই কিন্তু সাজেস্ট করতেছি এই ধরনের চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন। একটা অপরিচিত সফটওয়্যার সহজেই সেটা ব্যবহার করবেন না, আগে ওটার রিভিউ নেবেন যে বাকি আরও 10 জন ব্যবহার করতেছে কিনা, বা কোনো একটা অপরিচিত চ্যানেলে গেছেন, ওখানে তাদের সবগুলো কমেন্ট তাদের ভাড়া করা, তারা সবাই বলতেছে ওয়াও দারুণ সফটওয়্যার, এটা নাইস সফটওয়্যার, খুবই ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ এটা আসলেই তো দুর্দান্ত, ফ্রিতে কাজ করে।
ওগুলোতে ভুলবেন না, বরং ওখানকার একটা মোটিভেশন নিলেন বা আইডিয়া নিলেন, নিয়ে আর 2-3টা সার্চ করবেন। এক্স্যাক্টলি ওটা যদি ভালোই হয়, বড় কোনো ইউটিউবার বা যাদের একটু পরিচিতি রয়েছে ওই ধরনের জায়গায়, অথবা আপনার বন্ধুবান্ধবকে জিজ্ঞেস করেন যে দোস্ত এটা কি তুই চালাইছিস কখনো এই সফটওয়্যারটা, এটা জানিস, এভাবে শিওর হয়ে নিয়ে কাজ করবেন। তো এই অন্তত এতটুকু যদি আপনি নিরাপদ রাখতে পারেন, তাহলেই মোটামুটি আপনি নিরাপদ থাকতে পারবেন। আর ম্যালওয়্যারটা যখন আসে তখন আর আপনার সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন এগুলো কাজ করবে না। স্পাইওয়্যার যখন অ্যাটাক করবে তখন এগুলো আর কাজ করবে না। ওটিপি কোড অন্য কোনো কিছুই কাজ করবে না, কারণ যা কিছু আসতেছে সে তো ওখান থেকে নিয়ে নিচ্ছে, ওটিপিও নিয়ে নিয়ে যাচ্ছে। ঠিক আছে। আর সবাইকে পরামর্শ দিব যারা একটু অনিরাপদ বোধ করেন, তারা ফেসবুক আইডিটা একটু ফায়ারফক্সে ব্যবহার করবেন, ক্রোম ব্রাউজারে ব্যবহার করবেন না। কারণ ক্রোম ব্রাউজারটা গুগলের হওয়া সত্ত্বেও কেন যেন গুগল এই জায়গাটায় নিরাপত্তা দিতে ব্যর্থ। তাদের জিমেল, ইউটিউব চ্যানেলে যথেষ্ট নিরাপত্তা দেয়, ম্যালওয়্যার আসলেও খুব একটা সহজে অ্যাটাক করতে পারে না, জিমেল, ইউটিউব চ্যানেল এগুলো পারে না। কিন্তু তারা ইচ্ছা করেই না অনিচ্ছা করেই ফেসবুকের ব্যাপারে ক্রোম ব্রাউজার খুব একটা সিকিউরিটি দেয় না। কেন বলেন তো? কারণ আমি নিজে এটার শিকার হয়েছি হ্যাকিংয়ের। কারণ ক্রোম ব্রাউজারে একটা কুকিজ সেন্টার আছে, সেখানে গিয়ে কিছু কুকিজ আছে, জাস্ট ওখান থেকে ওইটুক ফাইল, সর্বোচ্চ কত 1 MB হবে, তারও কম হবে, ওইটুক জিনিস জাস্ট সে একটা ম্যালওয়্যার দিয়ে পাঠিয়ে কয়েক সেকেন্ডের ভিতরে কপি করে নিয়ে গেল। নিয়ে গিয়ে হ্যাকার তার ক্রোম ব্রাউজারে ওই কুকিজটা ওই জায়গায় রিপ্লেস করলো। আপনার পাসওয়ার্ড, ইমেল, ওটিপি কিছুই লাগতেছে না, সে হুবহু আপনার অ্যাকাউন্টটা ওখানে চালাচ্ছে, কারণ আপনার ক্রোম ব্রাউজারটা ওখানে ক্লোন হয়ে গেল। বুঝতে পারছেন? কিন্তু আপনার ওই যে জিমেল টিমেলের ক্ষেত্রে ওই কুকিজটা কাজ করে না, ওই জন্য পারে না, কিন্তু ফেসবুকটা ওটা পারে। এই কারণে আমি বলবো যারা একটু নিজেকে বেশি নিরাপদ রাখতে চান অবশ্যই ফায়ারফক্সে ফেসবুক ব্যবহার করবেন, আর অন্যান্য কাজের জন্য ক্রোম ব্রাউজার ব্যবহার করবেন। আর আজকেই তাহলে ক্রোম ব্রাউজার থেকে ফেসবুকটাকে কি করবেন, লগ আউট করে দিবেন। প্লাস আপনার ফেসবুকের কোথায় লগ ইন অ্যাক্সেস বিষয়গুলো থাকে না হিস্টোরি, ওখান থেকে আপনি লগ ইনের যে ডিভাইসগুলো ক্রোম ব্রাউজারটাকে রিমুভ করে দিবেন, অথবা পাসওয়ার্ড চেঞ্জ করবেন ক্রোম ফায়ারফক্সে গিয়ে। তাহলে ক্রোমে কুকিজ থাকলে ওই কুকিজটা আর কাজে লাগবে না। বুঝতে পারছেন কি বলছি? তা আমার যে লাস্টবার যে আমার ফেসবুকটা হ্যাক হয়েছে, ওইটা ম্যালওয়্যারে অ্যাটাক হয়েছিল। একটা নতুন সফটওয়্যারের পণ্ডিতি করতে গেছিলাম, কারণ আমি যদি পণ্ডিতি না করি আপনাদেরকে তো শেখাতে পারবো না, তাই না? তো নতুন নতুন কিছু সফটওয়্যারের কেরামতে আমাকে প্র্যাকটিস করতে গিয়ে এই যে কোন কারণে কেমনে ম্যালওয়্যার ঢুকে গেছে, আর ওইভাবে আমার অ্যাকাউন্ট বলতে পুরো কম্পিউটারটা নিয়ন্ত্রণে চলে গেছিলো। এবং ভবিষ্যতেও আমার কম্পিউটার যাইতে পারে, কারণ আমার পিছনে অলরেডি অনেক ধরনের হ্যাকার ট্যাকার থাকে। আর তার উপর কী যেন বললাম, আমি এই যে বেশি পণ্ডিতি করি, বিভিন্ন গবেষণা করি, হয়তো আমি ক্ষতিগ্রস্ত হই। এর অভিজ্ঞতাগুলো কিন্তু আপনাদেরকে আমি মূলত শেয়ার করি। এটাই মানে আমি ক্ষতিগ্রস্ত হই বিধায় আপনারা উপকৃত হতে পারেন। তারপরে ধরেন বিভিন্ন অ্যাডোবি স্টক বলেন, ফাইবার বলেন, বিভিন্ন মার্কেট প্লেসগুলোও আমি অনেক ক্ষতিগ্রস্ত হই, দেন তারপরে আপনাদেরকে কিন্তু ওই অভিজ্ঞতা থেকে শেখাই এই বিষয়টা। আর কোনো প্রশ্ন আছে এই সম্পর্কিত? যদি থাকে বলেন। শোনা যায় না ভাই আপনার কথা, সেই তখন থেকে শুনতে পাই না আমরা। গুগল শিটে মেইল পাস সেভ করে রাখা নিরাপদ? হ্যাঁ নিরাপদ, কিন্তু ওই শিটটা আরো কয়েকটি সিম্পল কোশ্চেন, সেটা হচ্ছে যে 1 মিনিট ভাই, একজন একটা প্রশ্ন করেছে, ওইটার উত্তর দেই। এবং হচ্ছে যে কামরুল ভাই দাঁড়ান, প্রশ্ন করতেই আছে। 1 মিনিট, আমরা এই প্রসঙ্গটা শেষ করি, দেন আমরা ওই প্রসঙ্গে যাব। একজন ভাই প্রশ্ন করছেন যে গুগল শিটে পাসওয়ার্ড, মেল বা অ্যাকাউন্টের অ্যাক্সেসগুলো সেভ করে রাখা নিরাপদ কি অনিরাপদ? এটা নিরাপদ অনিরাপদ যাই বলেন, যদি অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় ওটা তো অনিরাপদ, তাই না? আমি বলবো ওটা করবেন, কারণ এটা ভালো। তাহলে আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টগুলো বের করতে পারবেন। এই ক্ষেত্রে ওই শিটটাতে আরও আপনার কয়েকটি অল্টারনেটিভ মেইলের অ্যাক্সেস শেয়ার দিয়ে রাখবেন, অ্যাডমিন অ্যাক্সেস। যখন বুঝতে পারলেন ওই মেইলটা আমার হ্যাক হয়ে গেছে, দ্রুত আপনি আর একটা মেইল দিয়ে গিয়ে ওইটাকে রিমুভ করে দিবেন, তাহলে আপনি নিরাপদ। এই কাজটা করতে হয়, তাহলে আপনি
আর যদি এমনটা হয় যে মেইলের আন্ডারে শিটটা আছে সেই মেইলটাই হ্যাক, তাহলে তো পুরো গেল ভাই, ব্যাপারটাই। তো ঠিক আছে, আমরা নিরাপত্তা বিষয়ক একটু কথা বললাম, এটা সবার জানা দরকার, এটা শুধু ফ্রিল্যান্সার না, সবারই জানা দরকার, না হলে কি ধরনের কথাগুলো বলেছি এইটার যে কতখানি মানে ভোগান্তি আছে এটা আসলে আপনারা না পড়লে বুঝতে পারবেন না।